নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 18 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন, সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন, রাজনৈতিক সভা করবেন। সে সম্পর্কে আমি অন্য একটা প্রতিবেদনে বলবো। আমার আজকের প্রতিবেদনের বিষয়বস্তু হচ্ছে 5 গোল খেলেন বঙ্গেশ্বরী। পাঁচটা গোল খেলেন। দেখলেন গোলগুলো, বলটা তার জালে জড়িয়ে যাচ্ছে, কিন্তু বঙ্গেশ্বরী এতটাই মরিয়া যে গোল খাই তো খাই, কি হয়েছে, আমি অসত্য ভাষণ দিয়ে চলবই চলবো। উনি খুব কম সত্যি কথা বলেন, অধিকাংশ ক্ষেত্রে অসত্য কথা বলেন বা অর্ধ সত্য কথা বলেন। আর যখন যেমন তখন তেমন রূপে তিনি আবির্ভূত হন। উনি একটা জিনিস সর্বক্ষণ চিন্তা করেন, কিভাবে দুধেল গাইদের 100% সমর্থন নিশ্চিত করা যায়। বাকি সব উচ্ছন্নে যাক তো যাক, ওনার ওই দুধেল গাইদের ব্লক ভোটটার ভীষণ প্রয়োজন। কারণ এই যে সরকার, এই সরকারকে মধ্যবিত্তরা সমর্থন করে না, উচ্চবিত্তরা সমর্থন করে না। গ্রামের সনাতনীদের মোহভঙ্গ হয়েছে। এই যে 2,33,27,000 ভোট বিজেপি পেয়েছে 2024 লোকসভা নির্বাচনে, এই ভোটটা পুরোটাই সনাতনী ভোট। সামান্য 1% মুসলমান ভোট থাকতে পারে, কিন্তু ওই 2,33,27,000 ভোটের মধ্যে ওই 99% সনাতনী ভোট। এই সনাতনী ভোটের মধ্যে মাতৃশক্তি আছে, যারা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পায়, লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পায়, কন্যাশ্রী পায়, স্বাস্থ্য সাথী পায়। কিন্তু তা সত্ত্বেও এই 2,33,27,000 ভোটার মাননীয়াকে সমর্থন করে না। এবারে তো হিন্দু কনসলিডেশন আরো বাড়বে। মাননীয়া এই বিপদটা বুঝেছেন। তিনি দক্ষ রাজনীতিক, ব্যর্থ প্রশাসক। তা তিনি বুঝতে পারছেন যে এবার শিরে সংক্রান্তি। একে 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, তার উপর দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ, এই দুয়ে জাঁতা কলে তিনি পড়েছেন। তাই একের পর এক বলতে পারেন সেম সাইড গোল করেই চলেছেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। 21 জুলাই তৃণমূলের বাৎসরিক রাজনৈতিক কর্মসূচি। শুভেন্দু অধিকারী 21 জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন। সঙ্গে সঙ্গে বঙ্গেশ্বরী চলে গেছেন আদালতে, ওদিন করা যাবে না। আদালত তো জানিয়ে দিয়েছে, কিছু কন্ডিশন দিয়েছে, করা যাবে। অর্থাৎ বঙ্গেশ্বরী চেয়েছিলেন যে 21 জুলাই টেলিভিশনের পর্দায় শুধু তারই হাসি মুখের ছবি থাকুক। তিনি মাইক্রোফোন নিয়ে মঞ্চের এদিক ওদিক ঘুরবেন, লাগাতার অসত্য ভাষণ করবেন, সেটা বঙ্গবাসী দেখুক, আর অন্য কোনো বিষয় সেদিন যেন না হয়। কিন্তু শুভেন্দু অধিকারী ওনার এই প্ল্যানটাকে ভেস্তে দিয়েছেন। আদালতের অনুমতি নিয়ে সেদিনকে উত্তরকন্যা অভিযান হবে। তাহলে টেলিভিশন দু একটা অনুপ্রাণিত ছাড়া সবাই মোটামুটি টু উইন্ডো করে দেখাবে। একদিকে 21 জুলাইয়ের সমাবেশ শুরু হচ্ছে, অন্যদিকে উত্তরকন্যা অভিযানের জমায়েত। তাহলে মাননীয়ার একা ক্ষীর খাওয়াটা আর হবে না। 2, এই যে তারাপীঠে মাকে দর্শন করতে উত্তরপ্রদেশের গড়কপুর থেকে একদল তীর্থযাত্রী এসেছিলেন। বাসের নাকি বৈধ কাগজপত্র ছিল না, পরিবহন দপ্তরের আধিকারিকরা আটক করে। তারপর সেই অনেকক্ষণ আটক করার পর সেই বাসের মালিক মেনে নেয় বৈধ কাগজপত্র ছিল না, এবং তিনি টাকা মিটিয়ে বা মুচলেখা দিয়ে বাসটি নিয়ে বেরিয়েছেন। প্রশ্ন হচ্ছে, অনেকে বলছেন এটা পরিকল্পিত, এটা বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সরকারকে বার্তা দেয়া। বিশেষ করে ওরা গড়কপুর থেকে এসছে, মানে গড়কপুর হচ্ছে যোগী আদিত্যনাথের জায়গা। যে বিজেপি শাসিত রাজ্যগুলো যদি বাংলা ভাষী পরিযায়ী শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে, তাহলে উত্তরপ্রদেশ থেকে আগত পশ্চিমবঙ্গের
মানুষদেরও প্রয়োজনে এরকম হেনস্থার মুখে পড়তে হতে পারে। এই ভাষ্যটা অনেকে দিচ্ছেন। বিজেপি কর্মীরা পথে নেমে গিয়েছিলেন, তারপর দীর্ঘক্ষণ টাল বাহানার পর তীর্থযাত্রীকে নিয়ে সেই বাসটা যেতে সমর্থ হয়। এরকম বেআইনি গাড়ি বাস হামেশা ঢোকে, পরিবহন দপ্তরের অধিকার আছে সেগুলোকে চেক করার, প্রয়োজনে ফাইন চার্জ করা। কিন্তু যে পরিস্থিতিতে ঘটনাটা ঘটেছে এর মধ্যে কিন্তু একটা রাজনৈতিক বার্তা আছে। দেখো কেমন দিলাম, বঙ্গেশ্বরী এটা বলতে চাইছেন বোধহয় যোগী আদিত্যনাথকে, কিন্তু আত্মঘাতী হলো। আত্মঘাতী কেন? গোলই তো খেয়ে গেলেন। প্রচার হলো যে সনাতনী তীর্থযাত্রীদের এ রাজ্যের প্রশাসন হেনস্থা করেছে, বাচ্চা ছিল, মাতৃশক্তি ছিল, তারা নিদারুণ কষ্টের মধ্যে অনেকটা সময় অতিবাহিত করেছেন। এটা বাংলার সনাতনী মানুষ, দেশের সনাতনী মানুষ ভালোভাবে নেবে না। তৃতীয়ত, মুখ্যমন্ত্রী লাগাতার বলে চলেছেন বাংলায় কথা বললেই হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে, কিন্তু নো টেকার। মুখ্যমন্ত্রী যে দুধেল গাইদের সমর্থনের এই কথাগুলো বলছেন, এটা বঙ্গবাসীর বুঝতে কোনো অসুবিধা নেই। লক্ষ লক্ষ বাঙালি ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্যে থাকেন, অবিজেপি শাসিত রাজ্যে থাকেন, বিজেপি শাসিত রাজ্যে থাকেন, একজনও বলতে পারবেন যে বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে? বলতে পারবেন না। কারণ ভারতবর্ষের বৈধ নাগরিক হলে তিনি যে ধর্মাবলম্বী হন না কেন, তিনি যে ভাষায় কথা বলতে স্বচ্ছন্দ বোধ করুন না কেন, তিনি সেই ভাষাতেই কথা বলতে পারবেন, যেখানে খুশি তিনি যেতে পারবেন, কর্মসূত্রে থাকতে পারবেন, কেউ কোনো বাধা দেবে না। সংবিধানে এই অধিকারগুলো প্রত্যেক ভারতীয় নাগরিকদের জন্য সুনিশ্চিত করা হয়েছে। কিন্তু অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের, তারা তো ভারতের নাগরিক নয়, তারা কাগজপত্র জোগাড় করেছে। কিভাবে কাগজপত্র পশ্চিমবঙ্গের থেকে জোগাড় করেছে ওয়াকিবহল মহল জানে। তাদেরকে যদি ডিটেইন করে তাদের নথিপত্র যাচাই করা হয়, তার মানে এই নয় যে বাংলায় কথা বললেই নিগ্রহের মুখে পড়তে হচ্ছে। মাননীয়ার ফলস ন্যারেটিভ, বললাম না, নো টেকার্স, কেউ বিশ্বাস করছে না। কারণ তিনি সচেতনভাবে ওই দুধেল গাইদের পাশে এসে দাঁড়াচ্ছেন। এটা আর একটা সেমসাইড গোল, আত্মঘাতী গোল। দুধেল গাইদের সমর্থন নিশ্চিত করার জন্য কোটান কোটান বঙ্গেশ্বরীর নিজের কয়েন করা শব্দ দুধেল গাই, সমর্থন নিশ্চিত করার জন্য তিনি হিন্দু সমাজের সমর্থনটাকে একেবারে নষ্ট করে ফেলছেন। চতুর্থত, বঙ্গেশ্বরী বলেছেন রোহিঙ্গারা কি বাংলা ভাষায় কথা বলে? রোহিঙ্গারা রাখাইন প্রদেশের মানুষ, তারা চট্টগ্রামে এসেছে আরাকান আর্মির উচ্ছেদে, সেখানে রোহিঙ্গাদের সর্ববৃহৎ ক্যাম্প আছে। চট্টগ্রামের ভাষা আর রাখাইন প্রদেশের ভাষার দেখুন সিমিলারিটি অনেক আছে, কিন্তু ওরাই বাংলাদেশে থাকতে 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 বাংলাতেও যথেষ্ট সরগর, এবং তারা যে ভাষায় কথা বলে সেটা আমার আপনার ভাষা নয়, এবং বাংলাদেশের মেনল্যান্ড বাংলাদেশে যারা থাকে তাদেরও ভাষা নয়। মেনল্যান্ড বাংলাদেশের ভাষা আপনি বুঝতে পারবেন, কিন্তু এদের ভাষা বুঝতে পারবেন না। কিন্তু এরাও বাংলা বলছে, শিখে নিয়েছে। এরা অনুপ্রবেশ করেছে, অনুপ্রবেশ করে অবৈধভাবে কাগজপত্র জোগাড় করে দেশে ছড়িয়ে পড়েছে পরিযায়ী শ্রমিক হিসাবে। সবাই নয়, যত পরিযায়ী শ্রমিক আছে এ রাজ্য থেকে গেছে তাদের সবাই অনুপ্রবেশকারী রোহিঙ্গা নয়, কেউ বলছে না। কিন্তু এদের মধ্যে অবৈধ অনুপ্রবেশকারী মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা আছে, যারা এই দেশের নাগরিক। তাদের হয়তো সন্দেহের বশে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু তাদেরকে পুশব্যাক করা হবে না, হয়নি, হবেও না। কোথাও যদি কোনো ভুল হয় নিশ্চয়ই সেটা শুধরে নেবে, সেদিকে প্রশাসনের দৃষ্টি নিশ্চয়ই
দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, কিন্তু বাংলায় কথা বললেই নিগ্রহের মুখে পড়তে হচ্ছে, রোহিঙ্গা বলা হচ্ছে, এই যে ফলস ন্যারেটিভ মাননীয়া খাইয়ে দিতে চাইছেন, এটা নো টেকার, কেউ নিচ্ছে না। ওনার অন্ধ অনুগামী দুধেল গাইদের নেতা, কিছু বাংলা ভাষার স্বনিযুক্ত অভিভাবক বড় বড় কথা বলছেন, ওগুলো দালাল। তারা ইচ্ছে করে মানুষকে বিভ্রান্ত করছেন। এখানেও আত্মঘাতী গোল খেয়েছেন। নো টেকার। 5 16 জুলাই বৃষ্টি স্নাত কলকাতায় ছোটবাবুকে নিয়ে মাননীয়া পদযাত্রা করলেন। রাস্তার দুধারে লোক ছিল না, ভিড় ছিল পাতলা, এবং বাংলায় কথা বললে নিগ্রহের মুখে পড়তে হচ্ছে। বাঙালি বাঁচাও, এই স্লোগানই তো আসল, বাঙালিকে বাঁচাও। মাননীয় বক্তব্য রাখলেন হিন্দিতে, এবং ওনার নিজের হিন্দি, এই হিন্দি উনিই বলেন, উনিই বোঝেন। অবশ্য উনি বহু ভাষাবিদ, হিন্দি জানেন, উর্দু জানেন, গুজরাটি জানেন, তামিল জানেন, সব জানেন। কত ভাষায় যে তার কবিতার বই বেরিয়েছে সে আমার আর মনে নেই। গলার শিরা পুড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বড় বড় কথা বললেন। আবার বলছি, নো টেকার্স, কেউ বিশ্বাস করছে না। দেখুন, অনুপ্রবেশের সমস্যা পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের, বাম জমানাতেও ছিল, তখন বঙ্গেশ্বরী বিরোধী নেত্রী ছিলেন, সরব হয়েছিলেন। এখন তিনি ক্ষমতায় এসছেন, অনুপ্রবেশকারীদের কাগজপত্র জোগাড় করে তাদের নাম ভোটার তালিকায় ঢুকিয়ে দিচ্ছেন, এবং তারা এন ব্লক তাকে ভোট দেয়। সেটাকে নিশ্চিত করার জন্য তিনি বাঙালি জাতীয়তাবাদকে জাগিয়ে তুলতে চাইছেন। আরে বাঙালি জাতীয়তাবাদকে এত সস্তা জিনিস, যে জমানায় 17 রকম দুর্নীতি করে শিক্ষক অশিক্ষকদের চাকরি হয়, যে জমানায় একজন মন্ত্রী খাদ্য চুরির দায়ে জেলে যান, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষা দপ্তরের অনেক কর্তা জেলে, যে জমানায় সারদা, রোজভ্যালি সহ চিটফান্ড কেলেঙ্কারি হয়েছে, বহু মানুষ মারা গেছেন, এরা কি অবাঙালি নাকি? নাকি এরা গুজরাটের লোক? নাকি এরা মধ্যপ্রদেশের বিজেপি শাসিত রাজ্যের লোক? এরা তো বাঙালি। এদের জন্য আপনার দরদ হয় না? 25,753 জনের চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্টের নির্দেশে। 17 রকম দুর্নীতি করে এই চাকরিগুলো হয়েছে। প্রাথমিকটাও ঢাকি সহ বিসর্জন হবে, এরকমই বলছে ওয়াকিবহাল মহল। এরা তো বাঙালি ছেলে মেয়ে, আমাদের রাজ্যের ছেলে মেয়ে। যোগ্যদের জন্য আপনার দরদ নেই। শিক্ষাটাকে একেবারে মায়ের বুকে পাঠিয়ে দিয়ে এখন আপনি বাঙালি আবেগ উস্কাচ্ছেন, এবং তাও একটা ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করে। চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হলো। কই, তার বিরুদ্ধে তো কোনো কথা নেই, কোনো ব্যবস্থা নেই। চিটফান্ডের পরে বলেছিলেন যা গেছে তা যায় যাক। আর এখন যখন অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে ভারত জুড়ে, এমনকি পাঞ্জাবেও ভগবত সিং মানের সরকার করছে, স্টালিনও করবে, বিজয়নও করবেন। উনি ভ্রান্ত ন্যারেটিভ দিয়ে মানুষকে উস্কাচ্ছেন। আচ্ছা, যে সমস্ত বাঙালি বাইরের রাজ্যে কাজ করে, মাননীয়ার এই ধরনের কথাবার্তায় তাদের যদি সমস্যা হয় তার দায় কে নেবেন? উনি ভোট কুড়োতে নেমেছেন, ভোট কুড়ানি। যেন তেন প্রকারে দুধেল গাইদের সমর্থনকে নিশ্চিত করা। আর উনি বাঙালি জাতীয়তাবাদ, বাংলায় কথা বললেই নিগ্রহ হচ্ছে, মানুষকে এইসব বলে উস্কাচ্ছেন। কিন্তু এগুলোও আত্মঘাতী গোল, কারণ ওনার খেলা জানে সবাই। 21-এও বলেছিলেন বাংলা তার মেয়েকে চায়, তা বাংলা তার মেয়েকে চেয়েছিল, তাহলে 21 থেকে 26 তিনি বাংলাকে কি দিলেন? পথের দোলায় যোগ্য শিক্ষকরা বসে, প্রাথমিকের শিক্ষকদের চাকরি নিয়ে অনিশ্চয়তা, প্রাক্তন খাদ্যমন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে, আমলারা জেলে, দুর্নীতির সর্বত্র মাটির
গভীরে তার শিকড় প্রতিষ্ঠিত। শিল্প নেই, কলকারখানা নেই, আরে এত পরিযায়ী শ্রমিক যায় কেন এই রাজ্য থেকে? বলছে অফিসিয়াল 22 লাখ, অনেকে বললেন ওটা 45-50 লাখ, কারণ কাজের সুযোগ নেই, মজুরি কম, সেই জন্য যায়। তাহলে একের পর এক তিনি আত্মঘাতী গোল করছেন। ইতিমধ্যেই 5-6টা গোল খেয়ে গেছেন মাননীয়। আসলে মাননীয় কি বলবেন? তার প্রচারের ইস্যু এবার কি হবে বলুন আপনারা যে তৃণমূলের সমর্থক হন, কি বলবেন? কোন বিষয় নিয়ে, কোন অ্যাচিভমেন্টকে সামনে নিয়ে আপনারা মানুষের কাছে যাবেন? কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, ভারতবর্ষের সবকটা রাজ্যের সরকারের এই ধরনের প্রকল্প আছে এবং সেখানে আর্থিক অনুদানের পরিমাণটাও বেশি। নতুন তো কিছু বলছেন না আপনি। ভোটার অ্যাকাউন্ট বাজেটে লক্ষ্মীর ভান্ডারের জন্য কিছু বরাদ্দ বাড়াবেন, নিশ্চিত বাড়াবেন, কিন্তু দিদিমণি ওইটা ডিসকাউন্টেড হয়ে গেছে। মানুষ জানে, বাংলার মাতৃশক্তি জানে, যে দলেরই সরকার আসুক না কেন ওই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের জারি থাকবে। সেটা অন্নপূর্ণা ভান্ডার হতে পারে, অন্য কিছু হতে পারে। আপনার জমানায় স্থায়ী নিয়োগ কতটা হয়েছে? এই যে এই নবীন বাবুর সরকার যেটা ছিল আগে, এই 2023-এর নভেম্বরে 54,000 অস্থায়ী শিক্ষককে পাকাপাকি চাকরি দিয়েছিল। এই যে নীতিশ কুমারের সরকার, সরকারি চাকরিতে 35% মহিলাদের জন্য সংরক্ষণ করছে। 135 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করলে কাউকে টাকা দিতে হবে না। বার্ধক্য ভাতার পরিমাণ বাড়িয়েছে, সবাই দিচ্ছে। আপনি এদিকে ডোল পলিটিক্স বলুন, যাই বলুন, রেউড়ি কালচার বলুন, সবাই দিচ্ছে, আপনার কোনো অভিনবত্ব নেই। কিন্তু আপনি কর্মসংস্থান কি সৃষ্টি করেছেন? এত শূন্যপদ পূরণ হয় না কেন? 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে বলেন, তা নাকি 2/3 ইমপ্লিমেন্ট হয়ে গেছে। সেই বিনিয়োগ লোকে চোখে দেখে না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার কোট করেন। আর যখন মানুষ জানতে চায়, বেশ আপনার রাজ্যে এত লক্ষ টাকার বিনিয়োগ এসছে, আপনি দয়া করে জানান কত চাকরি হয়েছে প্রত্যক্ষ পরোক্ষ, এই বিনিয়োগগুলো কোথায় বাস্তবায়িত হয়েছে, জায়গাগুলো কোথায়? আপনি টাটাকে চালিয়েছিলেন, সিঙ্গুরের কারখানাকে ভেঙে ওই জমিতে সর্ষে চাষ করিয়েছিলেন, পাপ করেছিলেন বাংলার মানুষের সঙ্গে, বাংলার মানুষকে অন্ধকারে ঠেলে দিয়েছিলেন। আজ 15 বছরের শাসনের পর আপনি কোন মুখে মানুষের কাছে যাবেন? অ্যাচিভমেন্ট কি? কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী। আমি সামাজিক প্রকল্পের বিরোধী নই। 2011 বাম যখন গেল, প্রায় 2 লক্ষ কোটি টাকার দেনা ছিল। 34 বছরের বাম শাসনের আপনারা এই 15 বছরে সেই দেনার পরিমাণ 3 গুণ বাড়িয়েছেন। যে শিশু ভূমিষ্ঠ হচ্ছে আজ রাতে, তার মাথার উপর প্রায় 60,000 কোটি টাকার দেনা। অ্যাচিভমেন্ট। রাস্তাঘাটের অবস্থা কি? কেন্দ্র সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে আয়ুষ্মান ভারত চালু করতে দিলেন না। আজকে আপনি অনুপ্রবেশের সমস্যার জন্য বিএসএফ কে দায়ী করেন। ভারত বাংলাদেশ সীমান্ত জেলার মধ্যে পশ্চিমবঙ্গের 2000 কিলোমিটারের উপর আছে, প্রায় 600 কিলোমিটার এখনো কাঁটা তার দেওয়া যায়নি, জমি দিচ্ছেন না। আর বিএসএফ কে তাকিয়ে দিচ্ছেন। বিএসএফ যে সবাই একেবারে সততার প্রতীক আমি বলছি না। এই যে গরু পাচার হতো, তার সঙ্গেও বিএসএফ এর যোগসাজশ ছিল, কিন্তু আপনিও জমি দেননি। শুভেন্দুবাবু কি বলছেন? 7খানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির কথা বলেছেন, সেখানে ভোটার তালিকায় নাম তোলা 20 থেকে 25% বেড়ে গেছে। তার মধ্যে সীতাই, শীতলকুচি প্রভৃতি কেন্দ্র আছে, এগুলো সীমান্তবর্তী অঞ্চল, কুচবিহার জেলায়। কি করে বাড়লো? কি করে বাড়লো? যেখানে ভারতবর্ষে ভোটারদের তালিকাভুক্ত বৃদ্ধির হার 8%, সেখানে 25%-এর কাছাকাছি। ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। অনুপ্রবেশ বার্নিং ইস্যু।
আনসারুল্লাহ বাংলার স্লিপার সেল এখানে লুকিয়ে থাকে, 2 জায়গায় তাদের নাম ভোটার তালিকায়। এখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে, এসব বাদ যাবে। মাননীয়া বুঝতে পারছেন সমূহ বিপদ। দুদেল গাইদের নাম বাদ গেলে বিজেপি তৃণমূলের মধ্যে প্রাপ্ত ভোটের যে পার্থক্য আছে সেটা নাও থাকতে পারে। প্রকৃত ভোটার তালিকা নিয়ে ভোট হলে এবং নির্বাচনকে যদি কমিশন সুষ্ঠু নিরপেক্ষ রক্তপাতহীন করতে পারে, কত ধানে কত চাল বুঝবেন শাসক দল। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই আতঙ্কিত হয়ে প্রলাপ বকছেন, সম্পূর্ণ মিথ্যা ন্যারেটিভ ছড়িয়ে যে বাংলায় কথা বললেই নিগ্রহের মুখে পড়তে হচ্ছে। লক্ষ লক্ষ বাঙালি ছেলে মেয়ে এই রাজ্য থেকে বাইরের রাজ্যে যায়, কাজ করে, পড়াশোনা করে, একজনও বলতে পারবে না যে বাঙালি বলে সে কোথাও হেনস্থার মুখে পড়ছে। আর পরিযায়ী শ্রমিকদের মধ্যে অবৈধ বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, তাদেরকে আইডেন্টিফাই করে ডিপোর্ট করতে হবে। এই দেশটা অতিথিশালা নয় যে যখন খুশি ঢুকে পড়বে, কাগজপত্র যে কোনো ভাবে জোগাড় করে দেশের নাগরিক হয়ে যাবে, ভোটার তালিকায় নাম তুলবে। এনাফ ইজ এনাফ। বিহারে এখনো পর্যন্ত 80 লক্ষ এরকম ভুয়ো ভোটার পাওয়া গেছে, অর্থাৎ যে ভোটার তালিকার 8% কাছাকাছি, ওটা 9-10% হবে। পশ্চিমবঙ্গেও দেখবেন এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করলে 1 কোটির কাছাকাছি ভোটারের নাম বাদ যাবে। এদের অধিকাংশই ভুয়ো ভোটার। 2002 সালে সম্ভবত 25-27 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল যখন শেষবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। এবারও হবে। আমরা নির্ভুল ভোটার তালিকা চাই। তাই আতঙ্কিত হয়ে যা খুশি তাই মনের মাদুরি মিশিয়ে দোষারোপের পালা। এ দেয় না, ও দেয় না, আইনজীবীরা আদালতে গিয়ে চাকরি প্রক্রিয়াকে স্তব্ধ করছে। আরে আপনি দুর্নীতি করে চাকরির গুলোকে বেচবেন আপনার দলের লোকেরা, আর সেখানে যে কোনো সচেতন নাগরিক প্রতিকার চাইতে যদি আদালতের দ্বারস্থ হয়, তারা গণশত্রু হয়ে যাচ্ছে। গণশত্রু কারা মানুষ এটা জানে, কাদের জন্য শিক্ষকদের এই দুরবস্থা সেটাও মানুষ জানে। আপনি একের পর এক আত্মঘাতী গোল করছেন। কি বিষয়কে নিয়ে মানুষের কাছে যাবেন? ওই বাঙালি আবেগ, বাঙালি জাতীয়তাবাদ। আরে বাঙালির সর্বনাশ যদি করে থাকে সেটা এই সরকার করেছে বিগত 15 বছর। চুরিকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। দুর্নীতি আর এই সরকার কার্যত সমার্থক হয়ে গেছে বলে অভিযোগ অনেকের। ঝগড়া করেছেন কেন্দ্রের সঙ্গে পায়ে পা লাগিয়ে। আরে স্টালিন বিজেপির সঙ্গে তার একেবারে হৈনকুল সম্পর্ক। উন্নত তামিলনাড়ু, বিনিয়োগকারীরা যায়, শিল্প নিয়ে, বিনিয়োগ নিয়ে, কর্মসংস্থান নিয়ে কেন্দ্রের সঙ্গে কোনো ঝগড়া করেন না। ওখানে আঞ্চলিক দল আছে, কখনো ডিএমকে, কখনো এআইএডিএমকে, সবাই কিন্তু স্টেটের ডেভেলপমেন্ট, কর্মসংস্থান এইসব বিষয় নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না। তখন সেখানে সস্তা রাজনীতি হয় না। তখন সেখানে কেন্দ্রে যে দলেরই সরকার থাকুক সেই দলের সরকারের সঙ্গে সহযোগিতা করে চলে। সেই 67 সালে কংগ্রেস তামিলনাড়ু থেকে পাট্টালি গুটিয়েছে, তারপর কোনোদিন কোন সর্বভারতীয় দল তামিলনাড়ুতে আসেনি। কংগ্রেস ডিএমকে জোটে আছে, বিজেপি এআইএডিএমকে জোটে আছে। জাতীয় পার্টিকে সেখানে সবসময় আঞ্চলিক দলের সঙ্গে সমঝোতা করে চলতে হয়। কিন্তু ডিএমকে বলুন, এআইএডিএমকে বলুন, তারা কখনোই কিন্তু রাজ্যের উন্নয়নের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহযোগিতাই করে, পায়ে পা লাগিয়ে ঝগড়া করে না। আর আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের বঙ্গেশ্বরীর দল বা প্রাইভেট লিমিটেড কোম্পানি যাই বলুন না কেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য রাজ্যের স্বার্থকে অগ্রাহ্য করে বা বলা যায় সারে সর্বনাশ করে। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতাকে সামনে রেখে শাসক দল এবার নির্বাচনের ময়দানে আসবে।
চোখ কান বুঝে বলে দেওয়া যায় তাদের ইস্তাহারে কি থাকবে। একগুচ্ছ সামাজিক প্রকল্পে যেগুলো তারা করছে কন্টিনিউ করবে, কিছু বরাদ্দ বাড়াবে, শিল্প নিয়ে বড় বড় প্রতিশ্রুতি দেবে, আর বাস্তবটা যখন তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে প্রশ্নের উত্তর দেবে না, শ্বেতপত্র প্রকাশ করবে না, আর প্রশ্ন করলেই বলবে যে রাজ্য বিরোধী বিজেপির এজেন্ডা বাস্তবায়িত করছে। অসহিষ্ণুতারও একটা সীমা থাকে। আর বঙ্গেশ্বরী শুধু ভাবেন যে উনি একমাত্র বাংলাকে ভালোবাসে আর আমরা কেউ বাংলাকে ভালোবাসি না। এখন বাঙালি জাতীয়তাবাদকে উস্কে দেওয়ার জন্য মিথ্যা ন্যারেটিভ প্রচার করছে না। তাকে সংবাদ করছে কারা? হ্যাঁ, বঙ্গজ কমিউনিস্ট। আমরা কি বলেছিলাম? বি টিম দেখুন, তৃণমূলের বি টিম নিয়ে পড়েছে, সেলিম সাহেব, সুজন, শতরূপ, সবাই এক সুর। বাংলায় কথা বললে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। বিজেপি শাসিত যাহা শাসক দল বলছে তাহা বামপন্থীরা বলছে। কিরকম সুন্দর দেখছেন সিপেমুল। চিনে রাখুন এদেরকে। এরা মুখে বড় বড় কথা বলে, কার্যক্ষেত্রে চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য এরা মাঠে এসে উপস্থিত হয়েছে।